প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চট্টগ্রাম বোর্ড 2019 মানে আর্থিক অবস্থার বিবরণীর একটা পূর্ণাঙ্গ সলিউশন নিয়ে আসলাম। মানে সেবাই রিলেটেড যে একটা আর্থিক অবস্থার বিবরণী দেওয়া থাকে, এটা আমরা খুব সহজে এটা সলিউশন করে দেবো তোমাদের। কয়েতে বলা আছে যে মোট সেবায়ের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি মোট সেবায়ের সাথে মূলত তিনটি কাজ হয়। প্রথমেই লিখতে হয় সেবা আয়, এবং এই সেবায়ের সাথে অনুপার্জিত সেবায়ের যে অর্জিত অংশটুকু থাকে এটা যোগ করতে হয়। তারপরে অলিখিত সেবায় যদি থাকে তাহলে এটা যোগ করতে হয়। এই মোট তিনটি কাজ হয়, কিন্তু এই প্রশ্নে শুধু দুইটি কাজই দেওয়া আছে। মানে সেবায়ের টাকার পরিমাণ দেওয়া আছে 1,50,000 টাকা, আমরা এখানে লিখলাম। এবং সমন্বয়ে বলা আছে যে অনুপার্জিত সেবার বিপক্ষে 50% সেবা প্রদান করা হয়েছে। মানে সহজভাবে বলতে গেলে যে অনুপার্জিত যে টাকাটা দেওয়া আছে রেওয়া মিলে 15,000 টাকা, এটা 50% আমাদের উপার্জিত হয়েছে, যার জন্য আমরা এই 15,000কে 50% করে এখানে সেবার সাথে যোগ করলাম। তাহলে এই ভ্যালুর সাথে এই ভ্যালু যোগ করার পর আমরা পাচ্ছি 1,57,500। এটাকে আমরা বলতে পারি মোট সেবাই, মানে ক নম্বরের উত্তর। তারপরে খ ভাগে বলা আছে যে এই প্রতিষ্ঠানটির আয় বিবরণী তৈরি করো। আমরা জানি যে সেবাই রিলেটেড যে অঙ্কগুলো আছে তার যদি আয় বিবরণী তৈরি করতে হয় তাহলে প্রথমেই লিখতে হয় আয়সমূহ, এবং এই আয়সমূহ থেকে ব্যয়সমূহগুলো বাদ দিতে হয়। এই অঙ্কের নিয়ম, মানে সেবাই রিলেটেড অঙ্কের আয় বিবরণী প্রথমেই লিখতে হবে আয়গুলো, এবং এইগুলো থেকে আমাদের ব্যয়গুলো বাদ দিতে হবে। এখন আমি তো অলরেডি আয়সমূহ আমি ক নম্বরে বের করে নিয়েছি যে মোট 1,57,500 টাকা পেয়েছি। আমরা এর জন্য লিখেছি যে ক হতে পাই, এবং এখানে স্পষ্টভাবে লিখে দেব যে সেবা আয়, সেবার পরিমাণ যেটা আমরা পেয়েছি এই টাকাটাই লিখব যে 1,57,500, 1,57,500। এবং এই ভ্যালুটার থেকে আমরা ব্যয়সমূহগুলো বাদ দিব। তাহলে ব্যয়সমূহগুলো ধারাবাহিকক্রমে আমরা দেখবো রেওয়া মিল থেকে আনবো। প্রথমে দেখতে পাচ্ছি যে অগ্রিম বীমার কিছু কাজ দেওয়া আছে, মানে অগ্রিম বীমার টাকাটা দেওয়া আছে রেওয়া মিলে। আমি তো অগ্রিম বীমা নিতে পারবো না, কারণ এখানে লিখেছি যে ব্যয়সমূহ। তাহলে আমি লিখব যে বীমা খরচের পরিমাণ, যেটা মূলত আমাদের এই সমন্বয়ে বলা আছে যে বিমার এত টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে যত টাকা আসলে মেয়াদ উত্তীর্ণ হয় তাকে আমরা খরচ বলি। এজন্য আমি এই 2,500 টাকা খরচ অন্তর্ভুক্ত করেছি বিমার নামে। তারপরে দেখতে পাচ্ছ দুইটি স্থায়ী সম্পদ দেওয়া আছে রেওয়া মিলে। এবার একটি স্থায়ী সম্পদ হচ্ছে আসবাবপত্র, আর একটি হচ্ছে যন্ত্রপাতি। আমরা জানি প্রত্যেকটি স্থায়ী সম্পত্তির অবচয় হয়, এবং উদ্দীপকে বলা আছে যে এই স্থায়ী সম্পদের উপর 10% হারে অবচয় ধার্য করো। তাহলে আমরা আসবাবপত্রের টাকা 2 লক্ষ টাকা, তার উপরে 10% ধার্য করলাম, বেরোলো 20,000 টাকা। এবং এই যন্ত্রপাতির টাকা দেওয়া আছে 1,50,000 টাকা, তার উপর আমরা 10%ই ধার্য করবো, পাবো 15,000 টাকা। এই হলো আমার অবচয়ের কাজ। আমরা জানি ঋণের সুদ, বিজ্ঞাপন, বেতন, সাপ্লাইজ, মণিহারি, এটি ব্যয়ের মধ্যে পড়ে, যার জন্য আমরা ধারাবাহিক ক্রমে নিব। এখানে ঋণ লিখে তারা এই টাকা দিয়ে দিয়েছিল রেওয়া মিলে 30,000 টাকা, এবং বলা ছিল 10% ঋণ। এই 10% কথার অবলম্বনে আমরা বুঝে নিয়েছি যে এখানে ঋণের সুদ হবে, এবং 10%ই হবে যে টাকাটা দেওয়া থাকবে। মানে টাকা দেওয়া হচ্ছে 30,000, তার উপর আমরা 10% করে সুদটা নির্ণয় করব। তাহলে 30,000 10% আমরা 3,000 টাকা পাচ্ছি ঋণের সুদ। তারপরে দেখি আমরা বিজ্ঞাপন খরচ স্পষ্টই দেওয়া আছে, এটা দেওয়া মিলে বিজ্ঞাপন খরচ বাবদ 18,000 টাকা আমরা লিখলাম। তারপরে বেতন খরচের টাকাটা দেওয়া আছে রেওয়া মিলে একদম শেষ দিকে 25,500, এটাও লিখলাম। এবং অবশেষে সাপ্লাইজের যে পরিমাণটা এটা আমরা লিখলাম, জানি আমার যতটুকু সাপ্লাইজ ব্যবহৃত হয়নি, মানে অব্যবহৃত হয়েছে, তাকে আমরা সাপ্লাইজ খরচ বলতে পারি। যার জন্য শুধু সাপ্লাইজের খরচের অংশটুকু আমরা নিয়েছি, পুরো সাপ্লাইজ অংশটা নেইনি। খরচ হয়েছে 9,500 টাকা। তারপরে কি করলাম, এই সব ব্যয়গুলো আমরা যোগ করলাম, যোগ করে পেয়েছি
93,500 এবং উপরে যে ভ্যালুটা 1,57,500 তার থেকে আমরা বিক করে পেয়েছি 64,000 টাকা। এই 64,000 টাকাটাকে আমরা বলতে পারি নিট আয় বা নিট লাভ। এই হলো আমার খ নম্বরের সলিউশন। এই নিট আয়টা আমাদের বের করতে বলা হয়েছিল। এখন আমরা সলিউশন করব গদাগ। আমাদের গদাকে বলা হচ্ছে যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী দুইটি অংশে বিভক্ত হয়ে থাকে, মানে একটিকে বলা হয় সম্পদ পাশ এবং আরেকটা কি বলা হয় দায় ও মালিকানা সত্ত্বের পাশ। আমরা আগে সম্পদ পাশের কাজটা করব। জানি যে সম্পদ পাশে প্রথমে আমাদের চলতি সম্পদের কাজটা করতে হয়, যার জন্য আমরা লিখলাম চলতি সম্পদ। কারণ ধারাবাহিক ক্রমে আমরা রেওমিল থেকে চলতি সম্পদগুলো আনবো। প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে হাতে নগদের পরিমাণ দেওয়া আছে রেওমিলে 22,000 টাকা, আমরা লিখলাম 22,000 টাকা। তারপরে ধারাবাহিক ক্রমে আমরা খুঁজে পেলাম প্রাপ্য হিসাবকে, মানে যাকে আমরা বলি দেনাদার একটি চলতি সম্পদ, এটা টাকা দেওয়া আছে 40,000 টাকা, আমরা এটা রেওমিল থেকে লিখলাম। তারপরে অগ্রিম বীমা টাকার পরিমাণটা দেওয়া আছে, মানে টোটাল তো আমাদের এই বিমা বাবদ টাকা ছিল 10,000 টাকা, কিন্তু এর মধ্যে আমাদের এই 2,500 টাকা খরচ হয়ে গেছিলো। আমরা অলরেডি খ নম্বরে বের করেছিলাম। তাহলে 10,000 থেকে যদি আমাদের 2,500 টাকা বাদ দিই তাহলে কিন্তু আমরা পাচ্ছি 7,500 টাকা, যেটাকে আমরা সম্পদ বলে গণ্য করতে পারি। এই হলো আমাদের তিনটি চলতি সম্পদের কাজ এবং তিনটি আমরা যোগ করার পরে আমরা এই টাকাটা পাবো 69,500। চলতি সম্পদের কাজ শেষ হয়ে গেলে আমাদের স্থায়ী সম্পদের কাজ করতে হবে, এবং স্থায়ী সম্পদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা লিখেছি আসবাবপত্র এবং যন্ত্রপাতি, এবং এই আসবাবপত্র যন্ত্রপাতির অপচয় হয়েছিল, যেটা আমরা খ নম্বরে ভালোভাবেই নির্ণয় করেছিলাম। তাহলে আসবাবপত্র টাকা দেওয়া ছিল 2 লক্ষ টাকা এবং তার থেকে আমাদের অবচয়ের পরিমাণটা বাদ দিয়েছি, অবচয় ছিল 20,000 টাকা, তাহলে রইল 1,80,000 টাকা। যন্ত্রপাতির টাকা ছিল 1,50,000 টাকা এবং তার থেকে আমরা অবচয়ের পরিমাণটা বাদ দিলাম 15,000 টাকা, তাহলে রইল 1,35,000 টাকা। এই হলো আমার দুইটি স্থায়ী সম্পদের কাজ। তাহলে উপরে ছিল চলতি সম্পদ এবং এখানে পেয়েছি আমি দুইটি স্থায়ী সম্পদ। 3 টাকা যদি আমি টোটাল করি তাহলে পাবো 3,84,500 টাকা। এটাকে আমি বলবো মোট সম্পদ। এখানে লিখে দেব মোট সম্পদ। এই হলো আমার সম্পদ পাশের কাজ। এতটুকু করার পরে আমি 2 পাবো এবং বাকি অংশটা এখন করবো, মানে দায় ও মালিকানা সত্ত্ব কাজটা এখন সলিউশন করব। দেখো, দায় ও মালিকানা সত্ত্ব নির্ণয় করতে গেলে প্রথমে লিখতে হয় দায় ও মালিকানা সত্ত্ব, এবং তারপরে ধারাবাহিক ক্রমে আমাদের দায়ের কাজটা করতে হবে, যদি দীর্ঘমেয়াদী দায় থাকে এটাও করতে হবে, তারপরে আমাদের মালিকানা সত্ত্বের কাজটা করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখবো চলতি দায়, যেহেতু আমরা যা দায়ের কাজ করব চলতি দায় লিখে আমরা রেওয়ামিলের মধ্যে খুঁজবো চলতি দায়গুলো কোনগুলো আছে। প্রথমে পেয়েছি আমি প্রদয় হিসাব। প্রদয় হিসাব একটি চলতি দায়, যাকে আমরা পাওনাদার বলি। প্রদয় হিসাবে টাকা দেওয়া হচ্ছে 25,000 টাকা, আমরা লিখলাম। তারপরে রেওয়ামিলে কিন্তু দেওয়া ছিল যে ঋণের পরিমাণ এবং টাকা দেওয়া ছিল 30,000 টাকা। আমার তো ঋণকে তো আর চলতি দায় বলবো না, কিন্তু ঋণের আগে কিন্তু 10% উল্লেখ করা ছিল। ঋণের আগে 10% উল্লেখ করা ছিল। এই 10% দ্বারা আমরা বুঝেছি যে ঋণের সুদের কাজ আছে, এবং এই ঋণের সুদ এই রেওয়ামিলে কিন্তু বলা নাই যে ঋণের সুদ প্রদান করা হয়েছে, যার জন্য আমরা ধরে নিয়েছি বকেয়া ঋণের সুদ, মানে এই সুদটা পুরোপুরি বকেয়া রয়ে গেছে, যার জন্য আমরা এটা বলতে পারি চলতি দায়। কোনো খরচ যদি বকেয়া থাকে তাহলে আমাদের এটিকে চলতি দায় বলতে পারি, যার জন্য আমরা লিখেছি যে বকেয়া ঋণের সুদ, এবং এটা অলরেডি আমি ক্ষয়তে বের করেছিলাম যে বকেয়া ঋণের সুদের পরিমাণ 3,000 টাকা, আমরা এখানে লিখে দিলাম। তাহলে আমাদের দুইটি অলরেডি চলতি দায়ের কাজ শেষ। এখন আরও যদি চলতি দায় থাকে আমরা খুঁজে বের করবো। দেখতে পাচ্ছি অনুপার্জিত সেবার দেওয়া আছে রেওয়ামিলে। অনুপার্জিত সেবা কিন্তু রেওয়ামিলে দেওয়া ছিল আমাদের 15,000 টাকা, আর এইখান থেকে এর অর্ধেক উপার্জিত হয়ে গেছিল, যেটা আমরা অলরেডি আগে দেখিয়েছি। তাহলে 15,000 টাকার অর্ধেক হচ্ছে 7,500, এটা আমাদের বাদ দিতে হবে। তাহলে 15,000 থেকে যদি আমরা এই ভ্যালুটা বাদ দিই আমরা আরও 7,500 কিন্তু পাবো দায় আকারে। তাহলে এই তিনটি যোগ করার পরে যা পেয়েছি আমি এই দিক দিয়ে লিখলাম 35,500 টাকা। এগুলো আমার চলতি দায়ের পরিমাণের, এটার নাম দিব আমরা মোট চলতি দায়। এবং চলতি দায়ের পরে আমাদের দীর্ঘমেয়াদী দায়ের কাজ করতে হয়, জন্য আমি এখানে লিখেছি যে দীর্ঘ মেয়াদী দায়
এবং লিখেছি যে ঋণ। এর আগে আমরা যদি 10% লিখে দিই অসুবিধা নেই, যে 10% ঋণ, এবং ঋণের টাকা ছিল 30,000 টাকা, আমরা এটাও উল্লেখ করলাম। এখানে চলতি দায় আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, আমরা অলরেডি দায়ের কাজ শেষ, এখন শুধু বাকি রয়েছে মালিকানা সত্ত্বের কাজটাই। এর জন্য আমরা লিখেছি মালিকানা সত্ত্ব, এবং আমরা জানি মালিকানা সত্ত্বের ক্ষেত্রে 3টি কাজই হয়। প্রথমে লিখতে হয় মূলধন, এটা লিখেছি আমি মূলধন, তারপরে নিট মুনাফা এবং তারপরে উত্তোলন। এই কাজটি ক্ষেত্রে এই মালিকানা সত্ত্ব করতে গেলে 3টি কাজই বেশিরভাগ আমাদের আসে, যার জন্য এই মূলধনের সাথে আমরা নিট মুনাফাটা যোগ করবো এবং উত্তোলনটা বাদ দিব। মূলধনের পরিমাণ আমাদের রেওয়া মিলে দেওয়া আছে 2,80,000 টাকা, আমরা লিখলাম। তারপরে নিট মুনাফা আমরা অলরেডি বের করেছি খ দাগে। নিট মুনাফার পরিমাণ ছিল 64,000 টাকা, যেটা আমরা যোগাকারে রেখেছি। অবশেষে আমাদের প্রয়োজন শুধু উত্তোলনের, এবং উত্তোলনের পরিমাণ আমাদের রেওয়া মিলে দেওয়া আছে 25,000 টাকা। তাহলে এই দুইটা ভ্যালু যোগ করলাম এবং অবশেষে উত্তোলন টাকাটা আমরা বাদ দিলাম, আমরা পেলাম এখানে 3,19,000 টাকা। তাহলে এই দুইটি দায় এবং মালিকানা সত্ত্বের এই 3টি টাকা যদি আমি যোগ করি, আমি পাবো 3,84,500, যেটা আমাদের অলরেডি মোট সম্পদের সাথে মিলে গেছে, আমি বলতে পারি। তাহলে আমার আর্থিক অবস্থার বিবরণীটি এই নির্ভুল হয়েছে, ভুল হয়নি। আর যদি এরকম হতো যে কোনো পাশে কম কোনো পাশে বেশি, তাহলে আমি অনিশ্চিত হিসাব দ্বারা এটাকে সলিউশন করতাম। এই ছিল আমার আজকের চট্টগ্রাম বোর্ড 2019-এর সলিউশন।